আকাশ মনে মনে ভাবে নাই আবারও সে আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না জড়ালে মানুষের কখনোই শিক্ষা দিতে পারবো না যারা পাওয়ার অপব্যবহার করে। আকাশ চুপচাপ করে ক্লাসে বসে আছে। একটু পর মাহি আকাশের সামনে আসে। মাহি বলল, কিরে এখন কেমন ফিল করছিস? মায়ের খেয়ে তোর অনুভূতি কেমন? সবাই হাসাহাসি করছে, আমি চুপ করে বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে দিব। মাহি বলল, কিরে কথা বলছিস না কেন? আবারও মার খাওয়ার ইচ্ছা নাকি? আমি আমার মতো চুপ করে আছি। আরিফ বলল, প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর সাথে আর কিছু করিও না। বেচারা আজ প্রথম দিন এসে মার খেলো। মাহি বলল, এই ছাগলের 4 নম্বর বাচ্চা, তোর মুখে দেখি বুলি ফুটছে। তুইও কি মার খাওয়ার শখ হয়েছে নাকি যে ওর হয়ে কথা বলছিস? আরিফ ভয় পেয়ে চুপ হয়ে গেল। আমাকে যে মেয়েটা কাগজ দিছিল সে মেয়েটা বলল, মাই ছাড় তো, বাদ দে, যা মায়ের খেয়েছে এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস হবে না। মাহি বলল, এলিনা, তুই ঠিক বলছিস তো? যে মেয়েটা কাগজ দিয়েছিল এই মেয়েটার নাম এলিনা? তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আমি আর আরিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিছে, এরপর আর কারোর ক্ষমতা নাই যে মাহির কথা অবঙ্গ করে ক্লাস করাবে। আরিফ বলল, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি। আকাশ বলল, আচ্ছা চলো। আরিফ আর আমি একটা নিরিবিল জায়গায় গিয়ে বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আরিফের বন্ধু। আরিফ আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে, প্রথম দিন এসেই দুই বন্ধু বানিয়ে ফেললাম। নাফিসা বলল, আচ্ছা আকাশ, তোমার বাসা কই? তুমি কোথায় থাকো? আর তোমার বাসায় কে কে আছে? আকাশ বলল, আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা বাসা ভাড়া থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে মা, ছোট ভাই, ছোট বোন আর আমি। বাবা মারা গেছে বেশ কিছু বছর আগে। নাফিসা বলল, ও সরি। আকাশ বলল, আরে সরি বলার কিছুই নেই, আর আমরা তো ফ্রেন্ড নাকি, ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এসব চলে না। আরিফ বলল, ফ্রেন্ড তবে পুরোপুরি না, একটা জিনিস কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না, তুই ছাড়া। আকাশ বলল, আচ্ছা তুই করেই বলবো। নাফিসা বলল, আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজ তোমাকে এভাবে মারলো কেন? তুমি প্রতিবাদ করো নাই কেন? আকাশ বলল, কিভাবে করব বলো? সে নাকি মাফিয়ার টিমের লিডার, ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পর কিভাবে প্রতিবাদ করব? আর তার থেকে বড় কথা হলো, কলেজে নতুন এসেছি, আজই প্রথম মাত্র, কিভাবে কি করব? বেশি কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মাত্র বিছানায় গাটা এলিয়ে দিলাম। এমন সময় ছোট ভাই নাফিস ফোন করে, ভাইয়া একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে আসা, কয়েকটা ছেলেকে অনেক খারাপভাবে মেরেছে, যেখানে নাফিসের ছোট ভাইও ছিল। মেরে সব কটাকে তার সাথে করে নিয়ে গেছে। আকাশ বলল, দূর, যতই এ শহর থেকে নিজেকে দূরে রাখবো ততই আরো বেশি দিকে যেতে হচ্ছে। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর বাইকে উড়া ছেড়ে দিবি। ফোনটা কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন, ক্রুত কোড 11টা নাফিস ভাইয়ের সাথে কথা বললাম, পরবর্তী কোড, যেটা আমি আর উনি ছাড়া কেউ জানে না। তুই ফোন দিয়ে বল, শহরের মাফিয়ার ছেলেরা নাফিস ভাইয়ের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, তাদেরকে জানি ছাড়িয়ে নিয়ে আসে, না হয় আমার মাথা যদি গরম হয় শহরের কোনো মাফিয়া থাকবে না। ইয়াসিন বলল, আচ্ছা ভাইয়া, আমি এখনই নাফিস ভাইকে বলছি। নাফিসের কথা পুরো শহরের মাফিয়া কাজ করে। আকাশ বলল, আমার মাথায় কাজ করছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করতেছে, মাফিয়ার আসল বসকে তারা যদি জানতো তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করতো। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম নিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। আকাশ তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা হাঁটতে বের হয়। এমন সময় দেখি কয়েকটা মানুষ আর পুলিশ মিলে রাস্তা অফ করে দিচ্ছে, কারণ মাফিয়ার লিডার নাকি এই পথ ধরে যাবে।
কে যাবে সেটা তো আর আপনাদেরকে বলতে হবে না, মানে মাহি যাবে এখন। আমিও আমজনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়লো একটা গাড়ির মধ্যে একটা রুগী আটকে পড়ে আছে, হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু মাহি আসবে দেখে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। রোগীর অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি হসপিটালে না নিয়ে গেলে এখানে সে দম ছেড়ে দিবে। এবার আর চুপ থাকলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়িটার কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়িটা স্টার্ট দিতে, কিন্তু সে ভয় না পেয়ে। আমি বললাম কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। ড্রাইভার বলল না, আমি প্রাণে মরতে চাই না, মাফিয়ার লোকরা অনেক ডেঞ্জারাস। আকাশ বলল এই আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না, এবার রাগ উঠে গেল। ওকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে হসপিটালে রওনা হলাম। কাউকে দেখার সময় নেই, আগে মানুষটা বাঁচানো ফরজ। হসপিটালে পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোর করে তাদের সাথে নিয়ে গেল। আকাশ বলল এই ছেলে কে তোমরা, আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেলেগুলো বলল চুপ করে থাক, একদম বেশি বাড়াবাড়ি করিস সোজা শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আকাশ চুপ করে তাদের সাথে গেল। তারা আমাকে মায়ের কাছে নিয়ে গেল। মাহি বলল আমাকে দেখিসনি রে ছোট লোকের বাচ্চা, তুই আমাকে দেখেও কেন গাড়ি চালিয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে বের হয়েছিস? আকাশ বলল মানুষটা আর অল্প সময় হলে মরে যেত, তাই রুগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। মাহি বলল এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপর কথা বলছিস আবার? একে তো ভুল করেছিস, এখন এই তোরা ব্যাটারি নিয়ে গিয়ে জীবনের মতো শিক্ষা দিয়ে দিবি। একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহির কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরো নিয়ে। ছেলেটা একটা গরম লোহার টুকরো নিয়ে সোজা আমার পায়ের বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারছে যে মাগো বলে চিৎকার করে ওঠে। তারপর আবার হাতের উপর বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে গড়াগড়ি করছি, কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে, তারপর উনি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়েই আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহের পর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন বন বন করে করে ঘুরতে আরম্ভ করে।